দেখেন, রাজনীতিতে কূটকৌশল সাধারণভাবে নর্মাল থাকে। রাজনীতিটা একটা কৌশল, কিন্তু সেইখানে যদি কূটটা বেশি হয়ে যায় তাহলে রাজনীতি একটা ধাক্কা খায়। বর্তমান পরিস্থিতিটা এমন, কৌশলটা হারিয়ে গেছে কূটের কাছে। যখন কূটের কাছে কৌশল হারিয়ে যায়, হ্যাঁ, এই কূটনামিটা কারা করছে? এটা আসলে রাজনীতিকরাই তো করছে। লুম বাস্তে গাউজার বলে না, আমি আপনাকে কিভাবে বলবো। এখানে এমন যেমন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও নিশ্চয়ই নিয়ম নীতি সব যারা দেশ চালাবে, যারা কৌশল করবে, যারা গণতন্ত্রকে রক্ষা করবে, তারাই কূটের আশ্রয় নিচ্ছে। সেটা তো আপনারা যারা রাজনীতি করেন। আমরা কথা বলছি না, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরের জন্যই, আমি দল হিসেবে বলছি না, রাজনৈতিক দলগুলো বলছি। আমি রাজনীতির কথাই বলছি এতক্ষণ। তো আমি যদি আপনি আমাকে বলেন তাহলে বলবো আমি যে দলটাকে ধারণ করি তারা একটা সহজ সরল রাজনৈতিক দল। এই যে এত ক্যাচাল মোচাল প্যাচগোজ বুঝে না বলেই 17-18 বছর রাজনীতির অনেকটাই রাজনীতির মাঠের বাইরে এক্সট্রা হিসেবে আছে, মারপ্যাচে। তো সেই মারপ্যাচ সবসময়ের জন্য ভালো না, তবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। আমি মনে করি যখন নর্মাল কাজ না করে আপনার বেঁচে থাকার জন্য, আপনার জীবিকার জন্য আপনি সাহারা মরুভূমিতে থাকবেন, অথচ আপনি যুদ্ধবিদ্যা কিছুই জানবেন না, তাহলে তো আপনাকে সাপে খোপে খাবে, এটাই স্বাভাবিক। আপনাকে বাঘে খাবে, এটাই স্বাভাবিক। আপনাকে কুমিরে খাবে, এটাই স্বাভাবিক। তো এই জায়গাটায় আপনাকেও রপ্ত করতে হবে। হ্যাঁ, মন্দ রপ্ত নাই করলেন, কিন্তু ভালোত্বটা এমন জিনিস, ভালোত্ব দিয়ে অনেক সময় মন্দ কাটিয়ে ওঠা যায়, কিন্তু বুদ্ধিটা থাকতে হবে। অন্যরা যে মন্দের মধ্যে আছে, এই মন্দটা জানতে হবে। আমি মনে করি এতক্ষণ সৌরভ ভাই যেটা বললেন, আমি অনেকটাই আমি যখন ভোটার তখন আমি ভীত, আমি যখন লিডার বাদ দিলাম, আমি যখন কর্মী, হ্যাঁ, আমি যখন পলিটিক্সের ভিতরে, তখন আমি একরকম ভীত। আমি আমার কথা চিন্তা করে না, আমি বাংলাদেশটার প্রতিচ্ছবি দেখায়। কি এমন প্রতিচ্ছবি? যে প্রতিচ্ছবি আপনার সরকার, এখানে একটা সরকার আছে, নামে হচ্ছে অরাজনৈতিক সরকার। আপনি খেয়াল করবেন, অরাজনৈতিক সরকার যখন বলেন এইবার অনেক তরুণরা আসবে, উনি তো আপনাকেও তরুণ মনে করতে পারেন। আমি তো তরুণ যতই হই না কেন, উনি এটা বলতে পারেন না। উনি নিরপেক্ষ সরকার, উনি অরাজনৈতিক সরকার। তাহলে কি ওনার একটা রাজনৈতিক দল আছে যেখানে শুধু গিজগিজ করে তরুণরা? উনি তো তাদের কথাই বুঝাইছেন। আমি তো এটাই বুঝবো, কারণ আমি তো ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই না। আমি তো ওইটাই, আমার স্থূল বুদ্ধিতে আমি ওইটাই বুঝবো। আমার স্থূল বুদ্ধিতে আমি আমাকে নিয়ে চিন্তা করব না, বলবো না। কারণ আমরা যখন 3টা দল উঠে আসে এই দেশে, রেজিস্টার দল অনেকগুলো, সেইখানে আপনার এই 50-55টা দলের মধ্যে যখন 3টা দলই বিভিন্ন দাওয়াত পান, একটা দল, আমি যে দলটাকে ধারণ করি সেই দলে অনেক মানুষ আপনারা জানেন এবং একজন শত্রুও বলবে। আরেকটা দল বহু বছর রাজনীতি করে, তারাও আছে ডানপন্থী। আরেকটা দল সদ্য হয়েছে, 1 বছর পুরো হয় নাই। যখন তারা 1 বা 2 নম্বরের র্যাঙ্কিংয়ে থাকে, তখন আপনার বুঝতে হবে কে বা কারা। না আপা, নবজাতক শিশুকে তো সবাই কোলে নিতে চায়, সবাই তো একটু আদর করতে চায়, কাছে টানতে চায়। কোলে নেওয়াতে কোনো অসুবিধা নাই। এখন যদি নবজাতক শিশুকে আপনি বলেন যে তুমি 800 মিটার দৌড়ে তোমাকে ফার্স্ট হতে হবে, হাউ ইট পসিবল দ্যাট? আপনি বলেন। তারা তো একটি এই অভ্যুত্থান ঘটালো। আপনি যখন শোনেন, আপনি নবজাতক বলেছেন, অভ্যুত্থান বিপ্লবীরা যখন ক্ষমতার শেয়ার নেন, তখন ওই বিপ্লব কিন্তু তার সন্তানকে খেয়ে ফেলে, তখন আর এটা বিপ্লব থাকে না। তো আমি ওইটাই বলছি, বিপ্লবীরা ততক্ষণই সম্মানিত হন। বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেললো কিভাবে? আমি আমার কথাই বলছি। আমি 90-এর গণ অভ্যুত্থানে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। 90-এর গণ অভ্যুত্থানের পরে আমি যে সম্মানিত হয়েছি, আমি খুব বড় মাপের নেতা ছিলাম না, তখন ছোট মানুষই ছিলাম।
আমি পরবর্তীতে আমি এমপি হয়েছি, আমি অনেক বড় বড় পদ হ্যান্ডেলিং করেছি। ওই সম্মানিত জায়গাটা ওটা আলাদা, এক্সট্রা, মানে এক্সেপশনাল। ওটা এখনো যারা পুরানো লোক দেখে, যারা বেঁচে আছেন, যারা এখনো রাজনীতির চর্চা করেন, তারা কিন্তু বলেন এই 90 এরা এনেছিল। এই যে বলাটা, এই যে আপনার সম্মান করাটা, প্রাপ্তি, এই বিপ্লব কিন্তু আমরা খাই নাই। তার মানে কারণ আমরা 90-এর বিপ্লবের সন্তানদেরকে বিপ্লব খেয়ে ফেলেনি, 24 খেয়ে ফেলেছে। 24 আপনাকে তো আমি এটাই বলছি, আপনি ক্ষমতার দণ্ড হাতে নিয়েছেন, ভাগাভাগিতে নেমেছেন, আপনি আপনার ন্যায্য হিস্সা নিয়ে দ্বন্দ্ব করেছেন, আপনি চুরি চামার করেছেন। তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার ওই জায়গাটা আগের মতোই পরিচ্ছন্ন থাকবে? তার মানে এই বর্তমান সময়ে আপনার দুইজন আলোচক যখন আলোচনা করলেন, আমরা একটি নির্বাচন, একটি ঐতিহাসিক নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের ভোট দেবার বিপুল আগ্রহ আছে, উদ্দীপনা আছে, আগ্রহ আছে। আপনারা দুজনই বলছেন এক ধরনের ভীতিও আছে। কেমন ভীতি আছে? জনগণ এই ভীতি দূর করবার দায়িত্ব কি একা নির্বাচন কমিশনের কিনা? এই প্রশ্নের উত্তর শুনবো আপনার কাছ থেকে আপা, আপনাদের দুজনের কাছ থেকেই শুনবো। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরতে চাই। দর্শক, আর কাবল, প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবল, প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন বিএনপি নেত্রী নীলোফার চৌধুরী মনি, আছেন চর্চা.com-এর সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক সোহরাব হাসান। বিরতির আগে আলোচনা শুনছিলাম নীলোফার চৌধুরী মনি আপা, আপনার কাছ থেকে। আপনি কনফিউজ এখনও, একটি বৃহৎ রাজনৈতিক দলের জাতীয় পর্যায়ের একজন নেতা, আপনি কনফিউজড, আপনি এখনও বলছেন নানান ধরনের সন্দেহ সংশয় আছে। আবার আপনি রাজনীতির মধ্যে কূটকৌশল, কূটনাদের দখলে বেশি চলে গেছে। তার মানে কি আপনারা যারা রাজনীতি করছেন, আপনারা যারা প্রপার রাজনীতি করছেন, আপনারা কি কোণঠাসা হয়ে যাচ্ছেন ডে বাই ডে? আমি এটাকে কোণঠাসা বলবো না, এটাকে আসলে মানে স্পার্ক করার জন্য যে সমষ্টিগত শক্তিটা লাগে, সেই সমষ্টিগত শক্তির এখানে অভাব আছে। আমি যদি আপনাকে একটা পূর্ব শর্ত বলি যে কি হতে পারে, যেটা সোহরাব ভাই বললেন, আপনার 1335টি লোড হওয়া অস্ত্র সরকারের থানা থেকে লুট হওয়া অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়নি। তো 13টা 35টাকে আপনি 300 দিয়ে ভাগ দেন। একটি উদ্ধার হয়েছে গতকালকে, শোনেন, 1334টা, সেটার সঙ্গে আরও আছে কারাগার থেকে 67টা অস্ত্র, সেটাও সরকারি অস্ত্র, সেখানে 27টা এখনো উদ্ধার হয় নাই। তাহলে তার মানে আরও বেশি। এবং পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যেও অনেকে এখনো আমি বলি, সেটাও বলবো, ফেরারি আছেন। আপনার 713 জন এখনো ফেরার, ওটা আমি পরে বলছি। আপনার এই যে উদ্ধার হয় নাই, এটাকে যদি আপনি 300 দিয়ে ভাগ দেন, এই 1400-র মতো, প্রায় 5টা 4.5টা অস্ত্র পড়ে এক একটা সেন্টারে, মানে এক একটা আসনে, একটা আসনে একটা অস্ত্রই কিন্তু ইনাফ ভ্যান্ডালাইজ করবার জন্য। হ্যাঁ, সেইখানে 4-5টা, এটা হলো সরকারি অস্ত্র যেটা বেহাত হয়েছে। বেহাতের সঙ্গে সঙ্গে আপনার ফেরার আসামি 713 জন ফেরার আসামি, যারা কিনা যাবজ্জীবন মানে ফাঁসির বিভিন্ন আসামি, অপরাধে বিভিন্ন দণ্ডিত। চরম পর্যায়ের অপরাধী।